চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী, চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের প্রকল্পে কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন দ্বারা নির্মিত অটল ভায়ো অভ্যুদয় যোজনা AVY ভিত্তিক অনুষ্ঠান আমাদের প্রবীণ আমাদের গর্ব, পর্ব 21, পরিবার এবং কমিউনিটির মধ্যে সম্পর্ক। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের প্রবীণ আমাদের গর্ব। এই অনুষ্ঠানটি সেই অমূল্য ব্যক্তিদের প্রতি উৎসর্গ করা হয়েছে যাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা আমাদের সমাজের ভিত্তি গড়ে তুলেছে, অর্থাৎ আমাদের বয়স্করা। তাদের চোখে জীবনের হাজারো রং, তাদের কুঞ্চিত ত্বকে অসংখ্য গল্প লুকিয়ে আছে, আর তাদের কথায় মিশে থাকে সত্যের নির্যাস। আজকের অনুষ্ঠানটি উৎসর্গ করা হলো সেই সব মানুষদের যারা আমাদের বড় হতে দেখেছেন, আমাদের লালন পালন করেছেন এবং নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন। একদম ঠিক বলেছেন দাদু। আমাদের বয়স্করা সেই বৃক্ষের মতো যাদের ছায়ায় আমরা প্রশান্তি পাই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের চাহিদা পরিবর্তিত হচ্ছে। আজ আমরা আবারও আলোচনা করব সরকার ও সমাজের সেই সব উদ্যোগের কথা যা তাদের জীবনকে আরও ভালো করার জন্য নেওয়া হয়েছে। সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে যা আমাদের বয়স্ক নাগরিকদের জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলছে। হ্যাঁ লক্ষ্মী, এবং এই প্রকল্পগুলোর উদ্দেশ্য শুধু তাদের সমস্যার সমাধান করা নয়, বরং তাদের জন্য সম্মানজনক ও আনন্দময় জীবন নিশ্চিত করাও। আমাদের প্রবীণ নাগরিকদের শুধু যত্নের প্রয়োজন নয়, তাদের প্রয়োজন সম্মান, আত্মনির্ভরতা এবং ভালোবাসার পরিবেশ। চলো এই প্রকল্পগুলো একে একে আলোচনা করা যাক, যাতে আমাদের শ্রোতারা বুঝতে পারেন কিভাবে তারা এদের সুবিধা নিতে পারেন। শুরু করা যাক ইন্টিগ্রেট প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন IPSRC, একীভূত প্রবীণ নাগরিক কর্মসূচি দিয়ে। এই প্রকল্পটি বিশেষভাবে উপকারী তাদের জন্য যারা সঠিক যত্নের অভাবে একাকিত্ব ও অবহেলার শিকার হন। এই উদ্যোগের আওতায় NGOগুলিকে সহায়তা প্রদান করা হয় যাতে তারা বৃদ্ধাশ্রম, ক্রমাগত যত্ন প্রদানকারী কেন্দ্র এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা গড়ে তুলতে পারেন। ভাবুন তো, কত প্রবীণ নাগরিক এই কর্মসূচির মাধ্যমে সুরক্ষা ও স্বস্তি পাচ্ছেন। একদম ঠিক বলেছ লক্ষ্মী। আর যেসব প্রবীণ নাগরিক বিপদের সম্মুখীন হন, তাদের সহায়তার জন্য সরকার এল্ডারলাইন হেল্পলাইন 14567 চালু করেছে। এই হেল্পলাইন থেকে পেনশন, আইনি সহায়তা, রেশন কার্ড, বাসস্থান প্রকল্প এবং আয়ুষ্মান কার্ডের মতো পরিষেবা সম্পর্কে বিনামূল্যে সহায়তা পাওয়া যায়। তাই যদি কোনো প্রবীণ নাগরিক সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন, তাহলে একটি ফোন কলেই তাদের সঠিক দিশা দেখাতে পারে। আর প্রবীণদের যথাযথ যত্নের জন্য প্রশিক্ষিত পেশাদারদের প্রয়োজন। এই বিষয়টি মাথায় রেখে সরকার জেরিয়াট্রিক কেয়ারগিভার প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে পেশাদার কেয়ারগিভারদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা প্রবীণ নাগরিকদের প্রয়োজন বুঝতে পারেন এবং তাদের যত্ন নিতে পারেন। দারুণ। এবার চলুন SAGE পোর্টালের কথা বলি।
এটি একটি অসাধারণ উদ্যোগ যা বয়স্কদের জন্য পরিষেবা ও পণ্য এক জায়গায় সরবরাহ করে। এটি শুধু তাদের প্রয়োজন মেটায় না, বরং তাদের জীবনকেও আরও সহজ করে তোলে। একদম ঠিক। আর আর্থিকভাবে অসচ্ছল প্রবীণদের জন্য রাষ্ট্রীয় বৃদ্ধাশ্রম যোজনা একটি আশীর্বাদ স্বরূপ। এই প্রকল্পের মাধ্যমে বিপিএল শ্রেণীর প্রবীণ নাগরিকরা সম্পূর্ণ বিনামূল্যে সহায়ক উপকরণ যেমন ওয়াকার, হুইলচেয়ার, শ্রবণ যন্ত্র ইত্যাদি পান। স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে আয়ুষ্মান ভারত যোজনা প্রবীণদের জন্য এক দুর্দান্ত জীবন রক্ষাকারী প্রকল্প। এটি বিনামূল্যে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করে, যার মধ্যে চোখের অপারেশন এবং অন্যান্য চিকিৎসা অন্তর্ভুক্ত। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পিতামাতা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ আইন। এই আইন সেই প্রবীণদের সহায়তা করে যারা নিজেদের জীবন ধারণে অক্ষম। তারা আইনে অধিকার অনুযায়ী আর্থিক সহায়তার দাবি করতে পারেন, যা তাদের সম্মানের সঙ্গে জীবনযাপন নিশ্চিত করে। এই সমস্ত প্রকল্পের উদ্দেশ্য শুধুমাত্র সমস্যার সমাধান করা নয়, বরং প্রবীণদের জীবনযাত্রার মান উন্নত করা। যখন প্রবীণদের যত্নের কথা বলি, তখন এটি শুধু স্বাস্থ্য ও সুযোগ সুবিধার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমাদের মানসিক ও আবেগগত দিকগুলোর কথাও ভাবতে হবে। একদম ঠিক। তাই প্রজন্মের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। যখন তরুণ ও প্রবীণরা একসঙ্গে সময় কাটান, তখন এটি শুধু প্রবীণদের আনন্দ দেয় না, বরং তরুণদের জন্যও এটি মূল্যবান জীবনের পাঠ হয়ে ওঠে। আর শেখার কোনো বয়স নেই। প্রবীণদের আত্মনির্ভরশীল করতে তাদের জন্য আজীবন শেখার সুযোগ তৈরি করা দরকার। নতুন দক্ষতা অর্জন, বই পড়া, অনলাইন কোর্স করা, এসব তাদের মানসিক সুস্থতার বড় ভূমিকা রাখে। আমাদের অবশ্যই প্রবীণদের জন্য একটি বয়স বান্ধব পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত। তাদের জন্য এমন একটি নিরাপদ ও সহজগম্য স্থান গড়ে তুলতে হবে, যেখানে তারা কোনো অসুবিধা ছাড়াই স্বাধীনভাবে বসবাস করতে পারেন। তুমি কি সিলভার ইকোনমির কথা শুনেছ? এটি প্রবীণদের জন্য নতুন শিল্প ও পরিষেবা বিকাশের ধারণা। অনেক প্রবীণ এখনও কাজ করার ইচ্ছা রাখেন এবং এই উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ দেয়। দারুণ কথা। এছাড়াও আর্থিক সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। প্রবীণদের পেনশন পরিকল্পনা ও সঞ্চয় পরিকল্পনা সম্পর্কে সচেতন করে তুললে তারা আরও ভালোভাবে অর্থ পরিচালনা করতে পারবেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারবেন। মানসিক স্বাস্থ্যও একটি গুরুত্বপূর্ণ বিষয়। একাকিত্ব ও মানসিক চাপ এড়াতে আমাদের প্রবীণদের সঙ্গে সময় কাটানো, তাদের সঙ্গে কথা বলা এবং তাদের আবেগ বোঝা উচিত। শুধু মানসিক স্বাস্থ্য নয়, শারীরিক সুস্থতাও সমানভাবে জরুরি। আমরা তাদের নিয়মিত ব্যায়াম করতে, হাঁটতে এবং স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণে উৎসাহিত করতে পারি। সুতরাং বন্ধুরা, আমাদের দায়িত্ব হলো এই প্রকল্প ও ধারণাগুলো আমাদের পরিবার ও সমাজের প্রবীণদের কাছে পৌঁছে দেওয়া। আর তাদের জ্ঞান ও আশীর্বাদকে আমরা যেন সবসময় গুরুত্ব দিই, কারণ তারাই আমাদের প্রকৃত সম্পদ। আসুন একসঙ্গে বলি, আমাদের প্রবীণ আমাদের গর্ব। নমস্কার বন্ধু, আপনি শুনছেন আমাদের প্রবীণ আমাদের গর্ব। এই অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে সেই অমূল্য ব্যক্তিদের যাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা আমাদের সমাজের ভিত্তি গড়ে তুলেছে। আমাদের প্রবীণদের, তাদের চোখে প্রতিফলিত হয় জীবনের অসংখ্য রং। তাদের বলিরেখায় লুকিয়ে আছে অগণিত গল্প, আর তাদের কথায় নিহিত আছে চিরন্তন সত্য।
আজকের অনুষ্ঠান উৎসর্গ করছি সেই সমস্ত মানুষদের যারা আমাদের বড় হতে দেখেছেন, আমাদের লালন পালন করেছেন আর আমাদের নিঃস্বার্থ ভালোবাসায় আচ্ছাদিত করেছেন। এই পর্বে আমরা শুধু তাদের জীবন নিয়েই আলোচনা করব না, বরং কিভাবে তাদের জীবন আরও ভালো ও আনন্দময় করা যায় সেটাও খুঁজে দেখব। একদম ঠিক বলেছেন দাদু। আমাদের প্রবীণরা হলেন বিশাল বটবৃক্ষ, যাদের ছায়ায় আমরা স্বস্তি খুঁজি। তারা আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখেন, জীবনের অমূল্য শিক্ষাগুলি দেন আর তাদের অভিজ্ঞতার আলোয় আমাদের পথ প্রদর্শন করেন। তবে সময়ের সাথে সাথে তাদের প্রয়োজনও বদলাচ্ছে। তাদের প্রতি শ্রদ্ধা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের কাজের মাধ্যমেও প্রকাশ পাওয়া উচিত। একদম ঠিক লক্ষ্মী। সময় বদলাচ্ছে, তাই আমাদেরও তাদের প্রতি দায়িত্ব আরও গুরুত্ব সহকারে নিতে হবে। আজ আমরা শুধু সরকারের ও সমাজের প্রবীণদের জন্য করা পদক্ষেপগুলোর কথা বলবো না, বরং কিভাবে আমরা ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়াতে পারি সেটাও আলোচনা করব। এবং আমরা শুধু নীতির কথা বলবো না, কিছু আবেগময় গল্প শোনাব, অনুপ্রেরণামূলক অভিজ্ঞতাগুলো ভাগ করে নেব এবং আমাদের শ্রোতাদের কাছেও জানতে চাইব আপনারা নিজেদের পরিবারের প্রবীণদের জন্য কি করছেন। খুব ভালো বলেছ লক্ষ্মী। তার আগে একটা প্রশ্ন, আমরা কি আমাদের প্রবীণদের জন্য যথেষ্ট সময় দিই? আমরা কি তাদের পাশে বসে তাদের গল্প শুনি, তাদের অভিজ্ঞতা থেকে শিখি এবং তাদের অনুভব করাই যে তারা আমাদের জন্য কতটা অমূল্য? ভাবুন তো। আর আমাদের এই আলোচনায় যোগ দিন। আর এটাও অনুভব আমাদের প্রবীণরা আমাদের জন্য কি করছেন। তাদের পুরো জীবনটাই তারা আমাদের লালন পালন করতে, আমাদের শক্তিশালী করতে ব্যয় করছেন। এখন আমাদের দায়িত্ব তাদের প্রয়োজন বোঝা, তাদের সুখের খেয়াল রাখা আর নিশ্চিত করা যে তারা এই জীবন পর্ব সম্মান ও ভালোবাসার সঙ্গে কাটাতে পারেন। একদম ঠিক। তো বন্ধুরা, আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব কিভাবে প্রবীণদের জীবন আরও উন্নত করা যায়, কিন্তু অনুপ্রেরণামূলক গল্প শুনব আর আপনাদের মতামতও জানব। তাহলে আসুন শুরু করি আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন আর আসুন একসঙ্গে আমাদের প্রবীণদের সেই সম্মান ফিরিয়ে দিই যা তাদের যথার্থই প্রাপ্য। আবার একটা দিন গেল, একই রুটিন। রিয়া কলেজে গেছে, রাজীব অফিসে, আর রাধা তার বন্ধুদের সাথে ব্যস্ত। সবাই বাড়িতে আছে, অথচ আমি যেন একাই পড়ে আছি। শরীরের ব্যথার ওষুধ আছে, কিন্তু মনের ব্যথার কি কোনো ওষুধ আছে? আমি কি কারোর জন্য গুরুত্বপূর্ণ নই? এই চার দেওয়ালের মধ্যেই কি আমার সময় কাটবে? নমস্কার ঠাকুমা, কেমন আছেন? ও নমস্কার মা। বয়স বাড়ার সাথে সাথে শরীরের ব্যথাও বাড়ছে, কখনো হাঁটুতে, কখনো আবার পিঠে। কিন্তু তার থেকেও বড় কথা হলো একাকিত্ব। ঠাকুমা, কখনো কখনো আমরা প্রিয়জনদের মাঝেও একাকিত্ব অনুভব করি। সন্তানরা জীবনের দৌড়ে এগিয়ে চলেছে, কিন্তু তারা বোঝে না যে তাদের শৈশব, তাদের স্মৃতি, তাদের মূল্যবোধ সবই আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনার উপস্থিতি তাদের আসল অনুপ্রেরণা। একদম ঠিকই বলেছ বা। যখন আমার সন্তানেরা ছোট ছিল, আমি সব সময় তাদের পাশে ছিলাম। তাদের পছন্দ, অপছন্দ, ছোটো খাটো সব কিছুর খেয়াল রাখতাম। কিন্তু
এখন তারা বড় হয়েছে, আর আমার স্থান যেন ছোট হয়ে যাচ্ছে। ঠাকুমা, হয়তো আপনাকে খোলাখুলি কথা বলতেই হবে। অনেক সময় মানুষ বুঝতে পারে না যে তাদের ছোট্ট একটু ভালোবাসার প্রকাশ আপনার জন্য কতটা মূল্যবান। মা, তুমি খেয়াল করেছো ঠাকুমা সব সময় মনমরা হয়ে থাকেন। আগে কত কথা বলতেন, সব বিষয়ে উৎসাহী ছিলেন, এখন শুধুই চুপচাপ থাকেন। আমরা কি ওনার জন্য যথেষ্ট সময় দিচ্ছি না? মারে, আমরা নিজেদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাই যে কাছের মানুষগুলোর গুরুত্ব ভুলে যাই। ভাবি সব ঠিক আছে, কিন্তু হয়তো তোমার ঠাকুমা আমাদের সঙ্গ চান। কিন্তু মা, আমরা কি কখনো ওনাকে সরাসরি জিজ্ঞেস করছি উনি কেমন অনুভব করছেন? না গো, হয়তো এখানেই আমরা ভুল করেছি। আমাদের ওনার সাথে কথা বলা উচিত। তুমি ঠিক বলছো রাধা। ছোটবেলায় মা আমাকে অগণিত গল্প বলতেন, রাতে ঘুম পাড়ানোর জন্য লালন গান গাইতেন। আর এখন যখন তিনি আমাদের প্রয়োজন মনে করেন, আর আমরা কি তার সাথে একটু সময় কাটাতে পারি না? তাহলে আর দেরি কেন? আমাদের আজ থেকেই পরিবর্তন আনতে হবে। ঠাকুমা, আজ রাতে আমরা তোমার প্রিয় গল্প শুনব, ঠিক যেমন তুমি আমাদের ছোটবেলায় শোনাতে। আর শুধু গল্প নয়, আমরা সবাই একসাথে বসবো, কথা বলবো, তোমার পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে দেখব। এবং হ্যাঁ, এখন থেকে প্রতিদিন আমরা তোমার সাথে সময় কাটাবো, যে কোনো পরিস্থিতিতেই। তোমরা আমার হৃদয়ের সবচেয়ে গোপন ইচ্ছে শুনতে পেরেছ। এটাই ছিল আমার স্বপ্ন, তোমাদের সঙ্গে সময় কাটানো, তোমাদের কথা শোনা, তোমাদের সঙ্গে হাসা। এখন আর কোনো কষ্ট নেই আমার। বন্ধু, কখনো কি ভেবে দেখেছো যে আমাদের বৃদ্ধদের খুশি করতে দামি উপহার বা বিলাসিতা প্রয়োজন হয় না? তাদের শুধু প্রয়োজন আমাদের সময়, ভালোবাসা এবং সম্মান। এক কাপ চায়ের সাথে বসে তাদের গল্প শোনা, তাদের অভিজ্ঞতাগুলো বোঝা, এটাই তাদের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। একদম ঠিক। আমাদের কাছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সাধারণ মনে হলেও তাদের জন্য এগুলো অমূল্য। আমাদের বয়স্করা শুধু পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের রক্ষক নন, তারা এমন এক আয়না যেখানে আমরা আমাদের ভবিষ্যতের ঝলক দেখতে পাই। তাদের গল্প, অভিজ্ঞতা এবং জ্ঞান এসব আমাদের আরও সমৃদ্ধ করে যত বেশি আমরা এগুলো বোঝার চেষ্টা করি। তুমি ঠিক বলেছ লক্ষ্মী, কিন্তু দুঃখের বিষয় আমাদের ব্যস্ত জীবনে আমরা এতটাই ডুবে থাকি যে বুঝতেই পারি না তাদের অনেক গল্প, জীবন শিক্ষা, আর মাঝে মাঝে আমাদের কাছ থেকে একটু স্বীকৃতি পাওয়ার ইচ্ছা থাকে। এবং আমরা কতবার ভাবি দাদু দিদার সাথে পরে বসবো, এখন অনেক কাজ আছে, কিন্তু সেই পরে আর আসে না। তাদের কাছে যাওয়া, তাদের সাথে বসার এবং তাদের গল্প শোনার সময় এখনই, এই মুহূর্তে। একদম। আমি মনে করি আমার ঠাকুমা কত ভালোবাসতেন তার ছোটবেলার গল্প বলতে। যখনই তিনি পুরনো দিনের কথা মনে করতেন, তার চোখে এক অদ্ভুত আলো ফুটে উঠত। কিন্তু আমি ছোটবেলায় ভাবতাম এসব গল্প খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। এখন বড় হয়ে বুঝতে পারি সেগুলো শুধু গল্প ছিল না, সেগুলো জীবন শিখিয়ে দেওয়ার পাঠ ছিল। হ্যাঁ, এবং আমরা এই উপলব্ধিতে আসি যখন সত্যিই তাদের কথা মন দিয়ে শুনি এবং গভীরভাবে উপলব্ধি করি। অনেক সময় তাদের গল্পের মধ্যে আমাদের নিজের জীবনের সমস্যার উত্তর লুকিয়ে থাকে। তাদের জীবনের অভিজ্ঞতার পাতাতে আমরা বুঝতে পারি কি সঠিক আর কি ভুল। তাই বন্ধু, আসুন আমরা আমাদের দাদু দিদা, ঠাকুরদা ঠাকুরমা এবং আশেপাশের বৃদ্ধ মানুষদের জন্য কিছুটা সময় বের করি, তাদের গল্প শুনি, তাদের সাথে সময় কাটাই, আর তাদের বোঝাই যে তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কারণ তাদের উপস্থিতি শুধু আমাদের জীবনকে সমৃদ্ধ করে না, বরং শেখায় যে ভালোবাসা ও আপনজনের সাথে থাকা এটাই যে কোনো বয়সে সবচেয়ে মূল্যবান জিনিস। তাহলে আর দেরি কেন? এবার আমরা শুনব আমাদের শ্রোতাদের কাছ থেকে
তাদের দাদু দিদা বা অন্যান্য প্রবীণদের সাথে কাটানো স্মরণীয় মুহূর্ত এবং শেখা জীবনের শিক্ষার কথা। তো নাম কি? উর্মিলা টুডু। বাড়িতে ঠাকুমার কিভাবে যত্ন নিস? ভালো করে খাওয়া দাওয়া করছি না, ওষুধ টাইমের মতো খাচ্ছি না, ওটাই দেখাশোনা করি। মানে খাওয়া দাওয়া শুধু খাওয়া দাওয়া কোন দিকটা দেখিস, দুপুরের না রাত্রের? সব সময়ই। সব সময়? হ্যাঁ। ঠাকুমাকে রান্না করে দিস? হ্যাঁ, মাঝে মাঝে যদি মা বাবা না থাকে তো। ঠাকুমার অনেক বয়স। আর আর কিরকম ভাবে যত্ন নিস ওষুধপত্রের দিক থেকে? হ্যাঁ, ওষুধপত্র ওই তো বললাম যে টাইম মতো খাচ্ছি না, ওইটা দিক। আর জ্বর হলে তখন দেখি। ঠাকুমার জ্বর হয়েছিল তখন আমি ওকে ডাক্তার ঘর নিয়ে গেছিলাম, কেউ ছিল না তখন, বাবা মা কাজ করতে গিয়েছিল তো আমি নিয়ে গিয়েছিলাম ডাক্তার ঘর নিয়ে গিয়েছিলাম, তারপর ওষুধ কিনে তারপর এনেছি। হ্যাঁ হয়। আচ্ছা, তোমার নাম কি? ঋতু মুন্ডা। আচ্ছা ঋতু, ঠাকুমার যত্ন কি, বয়স্কদের যত্ন কিভাবে নাও? তোমার দাদু আছে? না, দাদু না, ঠাকুমা আছে। হ্যাঁ, ঠাকুমা আছে। কিভাবে যত্ন নিতে হয়, যখন ওর শরীর খারাপ হয় তখন যত্ন করি ওকে, সকালেও যত্ন করি ওকে। হ্যাঁ, বলি ওকে মুখটা ধু, তারপর চা তা নাস্তাগুলো দিই। আচ্ছা, আর কাপড় কাচাকাচি ঠাকুমা এখন করতে পারে? না, করতে পারে। কে করে? মা যদি থাকে মা করে দেয়, নাহলে আমি করি। আচ্ছা, টুকটাক যত্ন নিস ঠাকুমা। আচ্ছা বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের শ্রোতাদের অভিজ্ঞতা। প্রতিটি কল আমাদের মনে করিয়ে দিল কতটা মূল্যবান আমাদের প্রবীণদের সাথে কাটানো মুহূর্তগুলো। আবার একটু ভাবুন, শেষ কবে আপনি সত্যি আপনার দাদু দিদার সাথে বসে সময় কাটিয়েছিলেন? যদি মনে করতে সময় লাগছে, তবে এটা ইঙ্গিত যে এখনই সময় তাদের কাছে যাওয়ার, কথা বলার এবং ভালোবাসা জানানোর। এতক্ষণ আমরা আমাদের প্রবীণদের জ্ঞান, অভিজ্ঞতা এবং তাদের সাথে কাটানো মধুর স্মৃতির কথা বললাম। কিন্তু জীবন শুধু সুখের মুহূর্তেই সীমাবদ্ধ নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিক পরিবর্তন আসে, যা আমরা অনেক সময় বুঝতে পারি না। ঠিক তাই, আমরা সাধারণত মনে করি বয়স্কদের শুধু শারীরিক যত্নের প্রয়োজন, ওষুধ, পুষ্টিকর খাবার আর বিশ্রাম। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে তাদের মানসিক এবং আবেগগত সুস্থতা ও সমান গুরুত্বপূর্ণ? একদম ঠিক বলেছ লক্ষ্মী। আমরা কি লক্ষ্য করেছি যে আমাদের বাড়ির প্রবীণরা আগের মতো খুশি থাকেন না? কখনো তারা চুপচাপ হয়ে যান, ছোটোখাটো বিষয়ে বিরক্তি হয়ে পড়েন বা পরিবারের সাথে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। আমরা বুঝতে পারি না কেন এমন হয়। হ্যাঁ, এবং আমরা এটাকে বয়সজনিত স্বাভাবিক আচরণ বলে এড়িয়ে যাই, কিন্তু এটি একাকিত্ব, উদ্বেগ বা বিষণ্ণতার লক্ষণ হতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের বয়স্করা সাধারণত নিজেদের আবেগ প্রকাশ করতে চান না। তাই শুধু সময় কাটানো নয়, আমাদের তাদের মানসিক ও আবেগগত সুস্থতার দিকেও খেয়াল রাখা উচিত। একদম ঠিক। এই বিষয়ে আরও বিশদে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে বিশেষ অতিথি রয়েছেন একজন মনোবিজ্ঞানী, যিনি দীর্ঘ বছর ধরে বয়স্কদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। তাহলে চলুন তার কাছ থেকে শুনি কিভাবে আমরা তাদের বয়স্কদের মানসিকভাবে সুখী ও সুস্থ রাখতে পারি এবং তাদের যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়, যা অনেক সময় আমাদের চোখে পড়ে না, তা আরও ভালোভাবে বুঝতে পারি। 3 নম্বর প্রশ্ন, মন ভালো রাখার জন্য বয়স্ক মানুষদের দৈনন্দিন জীবনে কি কি করা উচিত বলে আপনার মনে হয়? প্রথম কথা, আমাদের শরীরে আমরা যখন কাজ করি, কোনো রকম কাজ, এক্সারসাইজ করা, সামান্য হাঁটা, যেটাকে আমরা ব্রিস্ক ওয়াকিং বলি, বা কোনো রকম কাজের সাথে যুক্ত থাকলে আমাদের কিন্তু ব্রেন সুস্থ থাকে, আমাদের ব্রেন ভালো থাকে। এবং আমাদের বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু এটাই মাথায় রাখা দরকার যে তাদের ব্রেনটাকে আমাদেরকে যতটা সম্ভব সতেজ এবং সুস্থ রাখতে হবে। কাজেই প্রথম জিনিসটা হচ্ছে অবশ্যই কোনো রকম কাজের মধ্যে নিজেকে যুক্ত করুন। বাড়িতে ফুল গাছ লাগাতে পারেন আপনারা, নানান রকম গার্ডেনিং করতে পারেন আপনারা, কোথাও নতুন কিছু শিখতে পারেন। আমাদের যখন আমরা নতুন কিছু শিখি, তাতে কিন্তু আমাদের ব্রেন অনেক বেশি শার্প এবং অনেক বেশি সুস্থ হয়।
তাই জন্যই আমি রিকোয়েস্ট করব সবাইকে, যদি কিছু না কিছু একটা নতুন জিনিস আপনারা যদি একটু জীবনে চেষ্টা করতে পারেন। অবশ্যই আমাদের অনেক কিছু শেখা, বয়স্ক মানুষরা তারা অনেক এক্সপিরিয়েন্স করেছে, অনেক অভিজ্ঞতার সাথে তারা এগিয়ে গেছেন, কিন্তু তাও তো জীবনে থাকে কিছু নতুন জিনিস যেগুলো হয়তো আমাদের শেখা হয়নি। আজকে পৃথিবী, আজকে সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, অনেক নতুন জিনিস বেরোচ্ছে, এবং সেগুলো একটু চেষ্টা করে দেখুন, শিখে কেমন লাগে। আমার মন বলছে ভালো লাগবে। নানান রকম বই পড়ার মধ্যে নিজেকে একটু বিজি রাখুন। আমি বলছি না যে খুব শক্ত বই পড়তে হবে, কমিক্সও পড়তে পারেন কিন্তু আপনারা। ঠিক ছোটবেলায় যেরকম বাবা বা মা বাজার গেলে একটা কমিক্স এনে দিত আমাদের জন্য, ঠিক সেরকম নন্টে ফন্টে, পাটুলদা, নানান রকমের সেই পুরনো ছেলেবেলায় ফেরত চলে যান আপনারা, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। দ্বিতীয়ত, এই যে আপনাদের বয়সী মানুষেরা, মানে আমি বয়স্ক মানুষদের কথা বলছি, তারাও কিন্তু একাকিত্বে ভুগছেন, আপনারা একা কিন্তু নন। তো একটু ভেবে দেখুন না, যদি এই একা মানুষজন যদি এক হয়ে যায় তাহলে তো আর কেউ একা থাকবে না, তাই না? তাই জন্য এই ব্যাপারটা একটু কনসিডার করে দেখুন যে আপনারা এই একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারেন কিনা। এই যে সোশ্যাল একটা কানেকশন আপনারা তৈরি করছেন, আজকে যে মানুষের সাথে আপনারা এক হচ্ছেন, তারা তাদের জীবনের নানান রকম দুঃখ আপনাদের সাথে শেয়ার করবে, আপনি আপনার জীবনের অনেক দুঃখ তাদের সাথে শেয়ার করবেন, এবং সেভাবেই কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সোসাইটি, সমাজ আমাদের কিন্তু গড়ে উঠবে। এছাড়াও আপনারা নিজেদের একটা ডায়েরি মেনটেন করতে পারেন। দিনের শেষে দিনটা কেমন গেছে সেটার সম্বন্ধে কিন্তু আপনারা লিখতে পারেন। এমনকি আমরা অনেক সময় যখন আমাদের একটু বয়স হয়, আমরা শুধুমাত্র জীবনে কি কি পাইনি বা জীবনের কি কি খারাপ, কি কি দুঃখ, সেগুলো শুধুমাত্র আমরা ভাবতে বসি। কিন্তু আপনি কোনোদিন এটা ভেবেছেন যে এত বছরের জীবনে কি কি পেয়েছেন, জীবনে ভালো কি কি হয়েছে আপনার? সেটা কিন্তু এবার একটুখানি গোনার পালা এসে গেছে। আমাদেরকে কিন্তু এবার একটু একটা ডায়েরি মেনটেন করতে হবে, এবং সেখানে কিন্তু নিজে আমরা জীবনে যা যা ভালো পেয়েছি এবং এখনো অবধি পেয়ে যাচ্ছি, সেগুলো কিন্তু আমাদেরকে একটু নিজেদেরকে প্রথমে একটু কষ্টই হবে মনে করতে, কারণ আমাদের তো অভ্যেস হয়ে গেছে শুধুমাত্র না পাওয়াগুলোকে কাউন্ট করার। তাই প্রথম দিকে একটু অসুবিধা হবে, কিন্তু পরের দিকে কিন্তু আপনি দেখবেন খুব অনায়াসেই আপনি কিন্তু কি কি পেয়েছেন জীবনে, কি কি ভালো আপনার জীবনে, সমস্ত কিছু কিন্তু আপনি বলতে পারছেন। আমাদের চতুর্থ প্রশ্ন হলো, কিভাবে পরিবারের অন্যান্যরা বাড়ির বয়স্ক মানুষের মানসিক স্বাস্থ্যের দেখভাল করবেন? এটা আমার মনে হয় একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্ন। আজকের একটা বাচ্চা, সে যখন ছোট থাকে তখনও যেরকম বড়দের তাদের খেয়াল রাখতে হয়, আজকের একজন মানুষ সে যখন বয়স্ক হচ্ছে তখন কিন্তু তাকেও বাচ্চা হিসেবেই আমাদেরকে ধরতে হবে। এবং যতই আমরা বিরক্ত হই, যতই আমাদের হয়তো রাগ হয়ে যাচ্ছে, তাও কিন্তু আমাদের ধৈর্যটা একটু ধরে রাখতে হবে। প্রত্যেক দিন তাদের সাথে বসে কথা বলা। আপনি হয়তো কোনো কথা বলছেন, তারা হয়তো 2 মিনিট পর ভুলে গিয়ে আবার সেই একই প্রশ্ন করছে, কিন্তু তাতে বিরক্ত হলে চলবে না, তাদের ধৈর্য হারালে কিন্তু চলবে না। দিনের শেষে আপনি যে সময় করে তার ঘরে ঢুকছেন, তার সাথে কথা বলছেন, সেটাই কিন্তু তার কাছে একটা অনেক বড় ব্যাপার। তাদের কথাটাও আপনি শুনুন, তাদের দিন কেমন গেছে, তারা দিনে কি করেছে, তাদেরকে না থামিয়ে তাদেরকে তাদের নিজের পেসে, নিজের গতিতে কথাটা বলতে দিন, তাড়াহুড়ো করবেন না। তাদেরকে এটা মনে করান যে তাদের জন্য আপনার হাতে সময় আছে। এছাড়াও জীবনের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই আপনিই ডিসিশন নেবেন, কিন্তু তাদেরকে একটু জানান, তাদেরকে একটু ইনভলভ করুন নিজের জীবনে। এটা কিছুই নয়, তারা কিন্তু বাধা দেবে না আপনাকে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার থেকে, কিন্তু তাদের ভালো লাগবে যে আপনারা তাদের কথা ভেবেছেন। তৃতীয়ত, আজকের বয়সের সাথে সাথে মানুষ কিন্তু একটু ভীতও হয়ে যায়। তাদের মনেও কিন্তু ভয় বাঁধছে যে ইস, আমি যদি এটা করতে না পারি,
আমি যদি হাঁটতে গিয়ে পড়ে যাই, আমার থেকে যদি এটা ভুল হয়ে যায়, তাদেরকে কিন্তু একটু স্বাধীনতা দেওয়ার চেষ্টা করুন। তাদেরকে, আমি বুঝতে পারছি আপনারা হয়তো তাদেরকে আগলে রাখার চেষ্টা করছেন, কিন্তু অতিরিক্ত আগলে রাখাটাও কিন্তু ভালো নয়। তাদেরকে একটু স্বাধীনতা দিন, একটু স্বাধীনভাবে নিজের জীবনে কিছু কাজ করতে দিন। যদি রান্না করতে চাইছে তাহলে পুরোপুরি একটা গোটা দিনের খাবার নাই বা দিলেন করতে, কিন্তু অন্তত সকালের প্রাতরাশটা তাদেরকে নিজেকে বানিয়ে নিতে দিন। অথবা হয়তো দুপুরের খাবারের কিছু, হয়তো একটি সবজি বা একটি মাছ সে বানাতে চাইছে, তাকে বানাতে দিন। সে হয়তো বিকেল বেলায় একটু ছাদে যেতে চাইছে, কাউকে একটি সঙ্গে পাঠান, কিন্তু তাকে যেতে দিন। এইভাবে তাকে ভেতরে, বাড়ির ভেতরে রেখে দেবেন না। আমি অনেককেই দেখেছি যে অতিরিক্ত বাড়িতে রেখে দেয় এবং তাতে কিন্তু ব্রেনে আরো বেশি সমস্যা হয়। কাজেই চেষ্টা করুন যতটা সম্ভব তাদেরকে স্বাধীনতা দেওয়া। বিভিন্ন রকমের ফ্যামিলি আউটিংয়ে বেড়াতে যাচ্ছেন, হ্যাঁ, সব জায়গায় অবশ্যই, দুর্গম জায়গায় বয়স্ক মানুষদের কখনোই নিয়ে যাওয়া যায় না। তাদের হাঁটা চলার অসুবিধা, তাদের হাঁপের টান হতে পারে, তাদের নিঃশ্বাসের কষ্ট হতে পারে, কিন্তু ধরুন দীঘা, পুরী বা আশেপাশের যেখানে তারা খুব স্বাভাবিকভাবে, সুস্থভাবে তারা হাঁটাচলা করতে পারবেন বা থাকতে পারবেন, সেখানে তাদেরকে নিয়ে যান। আপনারা যদি তাদেরকে একটু বেড়াতে নিয়ে যান তাহলে তাদেরও কিন্তু ভালো লাগবে। আপনি হয়তো ভাবছেন যে আমি বেড়াতে নিয়ে যাব না, কারণ তাতে হয়তো মায়ের অসুবিধা হবে বা বাবার কষ্ট হবে, কিন্তু বাবা বা মা যেটা ভাবছেন সেটা হলো যে আমি হয়তো আর এতটাই বয়স্ক যে আমি ওদের সাথে যোগ হতে পারছি না। অনেক সময় তাদের কিন্তু এই ধারণাটাও হতে পারে যে আমি তো এখন আর অতটা রোজগার করি না, তাই হয়তো আমি সেখানে আমাকে নিয়ে যাচ্ছে না। কাজেই সেখানে তাদেরকে একটু ইনক্লুড করুন। তারা যদি কন্ট্রিবিউট করতে চায়, টাকা দিতে চায়, পুরোটা নয় নাই বা দিলেন, কিন্তু কিছু তাদেরকে দিতে দিন। কারণ এটা শুধুমাত্র কর্তব্য করার ক্ষেত্রে নয়, এটা শুধুমাত্র এটা নয় যে মা বাবার কাছ থেকে টাকা নিচ্ছেন বা কিছু, এটা তাদের ভালো লাগছে যে তারা এখনো তাদের জীবনে একটা পারপাস রয়েছে। সব থেকে বেশি চেষ্টা করুন যে যেখানে প্রয়োজন আছে সেখানে কিন্তু একটা প্রফেশনাল হেল্পের থেকে সাহায্য নিতে কিন্তু পিছপা হবেন না। মনোবিদ, মনোবিশেষজ্ঞ তারা কিন্তু সবসময় আপনাদের আশেপাশে রয়েছে। আপনাকে শুধু বলতে হবে যে আপনি সাহায্য চান, ব্যাস। এবং অতি অবশ্যই চেষ্টা করুন যে ঝামেলা, ঝগড়াঝাঁটি এগুলো অবশ্যই পরিবারে হয়, কিন্তু বয়স্ক মানুষদের কাছে বা সামনে যত কম করা যায় ততটাই ভালো। আমাদের পঞ্চম প্রশ্ন হলো যে কোনো একটি ইন্সপিরেশনাল স্টোরির কথা বলতে। দেখুন, ইন্সপিরেশন থেকে আমি একটাই কথা বলতে পারি যে আমাদের জীবনে সবসময় যে জিনিসপত্র খুব বড় আকারে হতে হবে তা কিন্তু নয়। কিছু কিছু সময় কিন্তু ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট পদক্ষেপগুলোও কিন্তু আমাদের কাছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। কিন্তু তাও আমি একটি ইনসিডেন্টের কথা বলতে চাই, এবং এটি রিয়েল লাইফ ঘটনা। ফজা সিং বলে একজন, ফজা সিং কিন্তু আমাদের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওয়ার্ল্ডস ওল্ডেস্ট রানিং ম্যারাথনার। উনি 110 বছর বয়স ওনার, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে 80 বছর বয়সে উনি কিন্তু আবার দৌড়ানো আরম্ভ করেন, এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসটা কিন্তু উনি তারপরে পেয়েছেন। কাজে ইয়াং বয়সে কিন্তু উনি এটা পাননি, উনি পেয়েছেন অনেক বার্ধক্য বয়সে এসে। কাজেই আজকে ফজা সিং পারলে কিন্তু আপনারাও পারবেন, এটা মনে রাখবেন। উনিও কিন্তু একজন সাধারণ মানুষ। আমাদের সাধারণ মানুষদের মধ্যেই কিন্তু অসাধারণ অনেক কিছু করার ক্ষমতা থাকে, এবং সেটা কিন্তু বয়সের কারণে পিছিয়ে থাকে না। ইচ্ছা থাকলে আমরা নানান রকম ভাবে কিন্তু এগিয়ে যেতে পারি। আশা করছি আমার সমস্ত উত্তরগুলো আপনাদের কাজে লাগবে, এবং পরবর্তীকালে আরো নানান রকম প্রশ্নের উত্তর দিতে আমি খুব খুশি থাকব। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। বন্ধুরা, আমরা যে কথোপকথনটি শুনলাম তা আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের বয়স্কদের দেখভাল করা শুধু তাদের প্রয়োজন মেটানোর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমাদের তাদের অনুভূতিগুলোকে বোঝা উচিত, তাদের একাকিত্ব কাটিয়ে উঠতে সাহায্য করা উচিত,
এবং তাদের এই অনুভূতি দেওয়া উচিত যে তারা পরিবারের জন্য অমূল্য। এখন প্রশ্ন ওঠে, আমরা আমাদের বয়স্কদের জন্য কি করতে পারি? এবং এই উত্তর খুবই সহজ, কিন্তু আমাদের ব্যস্ত জীবনের মধ্যে থেকে সামান্য সময় বের করতে হবে। আমাদের মনে রাখতে হবে, শৈশবে আমরা তাদের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, এখন সেই ভালোবাসা ও সম্মান ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। তাহলে আসুন আমরা কিছু সহজ কিন্তু কার্যকর অভ্যাস গ্রহণ করি, যা আমাদের বয়স্কদের আরও সুখী ও সুস্থ রাখতে সাহায্য করবে। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাদের সঙ্গে সময় কাটানো। বন্ধুরা, আমরা সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি, কাজ, পড়াশোনা, সামাজিক যোগাযোগের মাধ্যম, টেলিভিশন, কিন্তু আমরা কি প্রতিদিন অন্তত 15 মিনিট আমাদের দাদু দিদার সঙ্গে বসে সময় কাটাই? সেটাই তো আসল সমস্যা দাদু। আমরা প্রায় ভাবি ওনারা তো সব সময় আমাদের সঙ্গে আছেন, কিন্তু সত্যি কথা হলো সময় কারোর জন্য অপেক্ষা করে না। একবার ভাবো, আমরা ছোটবেলায় যখন ছিলাম, ওনারা সব সময় আমাদের অন্তহীন প্রশ্নের উত্তর দিয়েছেন, আমাদের সঙ্গে খেলেছেন, আমাদের গল্প শুনিয়েছেন। এখন তাদের পালা, কিন্তু আমরা কি তাদের একই সময় দিচ্ছি? একদম ঠিক বলেছ লক্ষ্মী। তাই চলো আমরা একটি ছোট পরিবর্তন আনি। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট তাদের সঙ্গে কাটাই। জিজ্ঞাসা করি কেমন কেটেছে তাদের দিন, তারা কি ভাবছেন, এবং হ্যাঁ, এই সময় ফোন দূরে সরিয়ে রাখব, যাতে তারা মনে না করেন যে আমরা শুধুই আনুষ্ঠানিকতার জন্য এটি করছি। একদম। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় তাদের গল্প শোনা। বন্ধুরা, আমাদের বয়স্কদের অভিজ্ঞতার এক অমূল্য ভাণ্ডার আছে। অনেক সময় তাদের কথা আমাদের সাধারণ মনে হতে পারে, কিন্তু গভীরভাবে চিন্তা করলে বুঝব সেখানে মূল্যবান জীবনের শিক্ষা লুকিয়ে আছে। হ্যাঁ, এবং এটি শুধু শেখার জন্য নয়, তাদের অনুভব করানোর জন্য যে তাদের জীবন অভিজ্ঞতা, স্মৃতিগুলো আমাদের কাছে মূল্যবান। যখন আমরা মনোযোগ দিয়ে তাদের কথা শুনি, তারা খুশি হন এবং নিশ্চিত হন যে তারা এখনও পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। আর শুধু শোনায় কেন, তাদের অভিজ্ঞতা সংরক্ষণ করা, লিখে রাখা, রেকর্ড করা। কখনো ভেবে দেখেছেন যখন আমরা বড় হব, তখন এই স্মৃতিগুলো আমাদের জন্য কতটা আনন্দদায়ক হবে? একদম ঠিক। এবার তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় তাদের স্বাস্থ্যের খেয়াল রাখা। আমরা প্রায়ই ভাবি যদি কোনো সমস্যা না থাকে তাহলে ডাক্তার দেখানোর দরকার নেই, কিন্তু আমাদের বয়স্কদের যত্ন নেওয়া মানে শুধু অসুস্থতার চিকিৎসা করা নয়, বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিরোধমূলক যত্ন নেওয়াও জরুরি। হ্যাঁ, নিশ্চিত করুন যে তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান কিনা, সময় মতো ওষুধ খান কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শারীরিকভাবে সক্রিয় থাকেন কিনা। হালকা হাঁটা, যোগব্যায়াম বা সাধারণ স্ট্রেচিং অনুশীলন তাদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। আর মানসিক স্বাস্থ্যের কথা বললে আমাদের নিশ্চিত করতে হবে যে তারা একাকিত্ব অনুভব না করেন। তাদের সঙ্গে বসুন, কথা বলুন এবং তাদের পুরনো বন্ধু ও পরিচিতদের সঙ্গে পুনরায় যোগাযোগ করতে সাহায্য করুন। আর যদি সম্ভব হয়, এমন একটি শখ খুঁজে দিন যা তাদের ব্যস্ত ও আনন্দিত রাখবে। তাদের পুরনো কোনো আগ্রহ, যেমন বাগান করা, সঙ্গীত, বই পড়া, আঁকা ইত্যাদি পুনরায় উৎসাহিত করুন, অথবা আজকের যুগের নতুন কিছু শিখতে বা অনলাইনে লিখতে উদ্বুদ্ধ করুন। এবং বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের মানসিক সহায়তা দেওয়া। তাদের বোঝান যে তারা আমাদের জীবনে বোঝা নয়, বরং অত্যন্ত মূল্যবান অংশ। আর তার জন্য বড় কিছু করতে হবে না, শুধু ছোট ছোট কাজ, খাবারের সময় তাদের পাশে বসা, উৎসবে তাদের অন্তর্ভুক্ত করা, পুরনো ছবি দেখে স্মৃতিচারণ করা। এই ছোট ছোট বিষয়গুলোই তাদের সবচেয়ে বেশি আনন্দ দেয়। আর সত্যি বলতে, যখন আমরা এটা করব
তখন বুঝতে পারবো যে আমরা শুধু তাদের কিছু দিচ্ছি না, বরং নিজেদের জন্যও উপহার সংগ্রহ করছি। তাদের ভালোবাসা, আশীর্বাদ আর তাদের সঙ্গে কাটানোর সোনালি মুহূর্তগুলো, যা ভবিষ্যতে আমাদের সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে। তাই বন্ধুরা, আজই শুরু করুন। আপনার পরিবারের প্রবীণ সদস্যদের কাছে যান, তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলুন, তাদের হাসান আর কিছু সুন্দর মুহূর্ত তৈরি করুন। কারণ এই সম্পর্কগুলি আমাদের প্রকৃত সম্পদ, আর এই ভালোবাসায় জীবনকে সত্যিকারের সুন্দর করে তোলে। তাই বন্ধুরা, আজকের অনুষ্ঠানের মূল বার্তা হলো, আমাদের প্রবীণরা আমাদের গর্ব। তারা শুধু আমাদের পরিবারের সদস্য নন, বরং আমাদের শিকড়ের ভিত্তি। তাদের যত্ন নেওয়া কোনো দয়া নয়, এটি আমাদের দায়িত্ব, আমাদের সৌভাগ্য। কারণ আজ আমরা যদি তাদের ভালোবাসা ও জ্ঞানের ছায়ায় দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে আগামীকাল আমাদের সন্তানরাও সম্পর্কের প্রকৃত সৌন্দর্য শিখবে। আর এই যত্ন বড় কোনো কাজের মাধ্যমে নয়, বরং ছোট্ট ছোট্ট আন্তরিক কাজের মাধ্যমে প্রকাশ পায়। একটি মিষ্টি হাসি, তাদের পছন্দের কিছু এনে দেওয়া, মনোযোগ দিয়ে তাদের কথা শোনা, অথবা তাদের সঙ্গে বসে পুরনো দিনের গল্প করা। কখনো কখনো শুধু জিজ্ঞাসা করা, ঠাকুমা কেমন আছেন? এতেই তাদের হৃদয়ে অপরিসীম আনন্দ বয়ে যায়। আর সত্যি বলতে আমাদের বোঝা দরকার যে প্রবীণরা আমাদের সহানুভূতির চেয়ে বেশি আমাদের উপস্থিতির প্রয়োজন অনুভব করেন। তারা শুধু আমাদের কাছ থেকে সহানুভূতি আশা করেন না, বরং চান আমরা তাদের সঙ্গে বসি, কথা বলি, তাদের অভিজ্ঞতা শুনি এবং তাদের অনুভব করাই যে তারা আজও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আগে ছিলেন। আর এই অনুভূতিটা যেন শুধু আমাদের পরিবারের প্রবীণদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। যদি আমরা এক মুহূর্তে থেমে আমাদের আশেপাশের প্রবীণদের খোঁজ নিই, তাদের একটু হাসি মুখে জিজ্ঞেস করি, আপনি কেমন আছেন? ভাবুন তো, এই ছোট্ট ইশারায় তাদের হৃদয়ে কতটা আনন্দ এনে দিতে পারি। একদম ঠিক। একটা পুরনো প্রবাদ আছে, যে বাড়িতে প্রবীণদের সম্মান করা হয় সেই বাড়ি সুখ শান্তিতে ভরে ওঠে। আর এটা সত্যি। তাদের আশীর্বাদ আমাদের জীবনের শান্তি ও আনন্দ বয়ে আনে। তো বন্ধুরা, আমাদের সবার জন্য একটা সুযোগ আছে, একটা সুযোগ আমাদের বাড়ির বা সমাজের বয়স্কদের দেখানোর তারা আমাদের কাছে কতটা মূল্যবান। এই কথোপকথনের পরে আমার একটা ছোট্ট অনুরোধ আছে সবার কাছে। আজ বাড়ি ফিরে দাদু দিদার সঙ্গে বসুন, তাদের প্রিয় গল্পগুলো শুনুন, এক কাপ চায়ের সঙ্গে সময় কাটান, কিংবা শুধু জিজ্ঞাসা করুন কেমন আছেন। বিশ্বাস করুন, এই ছোট ছোট মুহূর্তগুলো ওনাদের মুখে যে হাসি এনে দেবে, সেটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হবে। আর যদি বাড়িতে বয়স্ক কেউ না থাকেন, তাহলে কোনো প্রতিবেশী, আত্মীয় বা সমাজের কোনো প্রবীণ মানুষের কাছে যান। কারণ মানুষ শুধু বয়সে বড় হয় না, অনেক সময় একাকিত্ব অনুভব করে। আর বন্ধুরা, এই ভালোবাসা আর একাত্মতার অনুভূতি আমাদের সমাজকে আরও সুন্দর করে তুলবে। যখন আমরা আমাদের বয়স্কদের যত্ন নিই, তখন আমরা পরবর্তী প্রজন্মের কাছে এই বার্তাটাই পৌঁছে দিই। পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটা হৃদয়ের বন্ধনও। আর এখন আজকের এই আলোচনা একটু থামানোর সময় এসেছে। কিন্তু মনে রাখবেন, এটা শুধু একটা রেডিও শো ছিল না, এটা একটা অনুভূতি, একটা প্রতিশ্রুতি যে আমরা প্রতিদিন আমাদের বয়স্কদের জন্য কিছু না কিছু করব। যাওয়ার আগে শুনে নিই একটা সুন্দর গান, যা এই অনুভূতিকে আরও গভীর করে তুলবে। সাথে থাকুন আর তোমার প্রিয়জনদের ভালোবাসা ও উষ্ণতা বিলিয়ে দিন। আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন আর আপনাদের বয়স্কদের যত্ন নিন। ওনাদের জন্য কিছু ভালো করুন, দেখবেন জীবন কতটা সুন্দর লাগছে। পরের পর্ব পর্যন্ত বন্ধুরা ভালোবাসা ছড়িয়ে দিন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ। ওই বাজারে বসতি করে বাজারে
সতী করে স্বরূপে রূপে মন মাতাও আনন্দ বাজারে চলে যাও ওই বাজারে বসতি করে বাজারে সতী করে স্বরূপে রূপে মন মাতাও আনন্দ বাজারে চলে যাও যাও রে আনন্দ বাজারে চলে যাও বাজা দেব সতী করে বাজা দেব সতী করে স্বরূপে রূপে মন মাতাও আনন্দ বাজারে চলে যাও যাও রে আনন্দ বাজারে চলে যাও সহজ সরল জ্ঞানঞ্জন খুললে স্বরূপ দর্শন সহজ সরল জ্ঞানঞ্জন খুললে স্বরূপ দর্শন আকর্ষণী নিরজনী আকর্ষণী নিরজনী রূপ রসিতে প্রাণ মাতা আনন্দ বাজারে চলে যাও যাও রে আনন্দ বাজারে চলে আনন্দ বাজারে চলে যাও ভালো মন্দ মাঝখানে সহজে রইতি গোপনে ভালো মন্দ মাঝখানে সহজে রইতি গোপনে আকর্ষণী নিরজনী আকর্ষণী নিরজনী রূপ রসিতে প্রাণ মাতা আনন্দ বাজারে চলে যাও যাও রে আনন্দ বাজারে চলে যাও বাজা দেব সতী করে বাজা দেব সতী করে স্বরূপ রূপে মন মাতাও আনন্দ বাজারে চলে যাও যাও রে আনন্দ বাজারে চলে যাও গোসাই নর হরি রটি বসে অনুরাগীর ঘাটে গোসাই নর হরি রটি বসে অনুরাগীর ঘাটে রূপসায়রী পিচল ঘাটি রূপসায়রী পিচল ঘাটি রসির মানুষ হেরে না আনন্দ বাজারে চলে যাও যাও রে আনন্দ বাজারে চলে যাও বাজা দেব সতী করে বাজা দেব সতী করে স্বরূপে রূপে মন মাতাও আনন্দ বাজারে চলে আনন্দ বাজারে চলে আনন্দ বাজারে চলে যাও
জানা